নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম। প্রায় ২.৫ বছর পরে আবার ছুটি কাটাতে গেলাম দেশে। তবে হ্যাঁ, এবারের উপলক্ষ ছিল ভাইয়ের বিয়ে। কিন্তু মিডল ইস্টের ওয়ার সিচুয়েশনের জন্য আমাদেরকে বারবার টিকিট ক্যানসেল করতে হচ্ছিল, রিশিডিউল করতে হচ্ছিল। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত আমরা যেতে সক্ষম হলাম। প্ল্যানটা যদিও বা একটু চেঞ্জ করতে হয়েছে, কিন্তু আমরা টরন্টো থেকে ডিরেক্টলি গেলাম বাগডোগরা। বাগডোগরা থেকে গেছিলাম ডুয়ার্স, যেখানে হয়েছিল বিয়েটা একটা রিসোর্টে। তো বিয়ের ভিডিওগুলো পরে দেখতে পাবেন পরপর। আপাতত এই ভিডিওতে দেখতে পাবেন আমরা যাচ্ছি পুরো বাগডোগরা পর্যন্ত। আমাদের ফ্লাইট ছিল এতিহাদ, আর আমরা টরন্টো থেকে ডিরেক্টলি 14 ঘন্টা জার্নি করে ফার্স্ট স্টপ ছিল আবুধাবি মিডল ইস্টের। সেখান থেকে আবার একটা ফ্লাইটে করে আমাদেরকে যেতে হতো কলকাতা, কিন্তু এই ওয়ার সিচুয়েশনের জন্য আমরা চলে গেছিলাম আবুধাবি থেকে দিল্লি। এই জায়গাটাতে ইকো হয়। হ্যালো 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 এখানে হ্যালো হ্যালো কর রিস ইকো হয়। লাগেজ দেওয়া, সিকিউরিটি চেক সব কিছু হয়ে যাওয়ার পরে এই দুজন বসে বসে অনেকক্ষণ ট্যাব আর মোবাইল টিপলো। তার মধ্যেই দেখতে পেলাম ফ্লাইটও দাঁড়িয়ে আছে। আমাদের ফ্লাইটটা ছিল এয়ারবাস A380। থ্যাংক ইউ। গোটা ফ্লাইটটা ফাঁকা। কেয়া বসেছে পিছনের সিটে, ওই কি নিবে নিয়েছে উইন্ডো সিট নিয়ে নিয়েছে, অন্যের সিট। আর এই যে একজন এসে শুরু হয়ে গেছে। এইদিকে দেখুন পুরো ফ্লাইট ফাঁকা। এত বড় ফ্লাইটে এয়ারবাসে কয়েকজন লোক, গোটা ফ্লাইট ফাঁকা। বোর্ডিং করতে একটু লেট হলো, কিন্তু ফাইনালি ফ্লাইটটা ছাড়লো। এই ফ্লাইটগুলোর একটা টেল ক্যামেরা থাকে, যেটা দিয়ে ভিতরে বসে আপনার স্ক্রিনে দেখতে পাবেন ফ্লাইটের বাইরে কীরকম হচ্ছে। তো এই ফ্লাইটটা যখন যাচ্ছিলো আমার খুব মজা লাগছিলো জিনিসটা দেখতে, আর দারুণ ভালো লাগে দেখতে অফকোর্স। তো ভাবলাম একটু রেকর্ডিং করে রেখে দিই আপনাদের জন্য। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট প্যাসেঞ্জার এয়ারলাইন, আর বলা হয় ওয়াইডার দেন ফুটবল ফিল্ড, মানে প্রস্থে ফুটবল ফিল্ডের থেকেও বড়। প্রথমত এটা ডাবল ডেকার ফ্লাইট, আর এর ক্যাপাসিটি হচ্ছে 853 শুধুমাত্র ইকোনমিতে। আর উপরে তো আছেই আপনার লং, বার, শাওয়ার, এভরিথিং। তো হিউজ। উপরেরটা আবার কেবিন আছে স্পেশাল। আমি জানি না, উপরে তো আমি যাইনি বিজনেস ক্লাসে, কিন্তু শুনেছি অসাধারণ। যাই হোক, টরন্টো থেকে ছেড়ে বেরিয়ে গেলাম, আর সঙ্গে নিচে দেখতে পেলাম পুরোপুরি সাদা বরফের আস্তরণ। যদিও বা বরফটা অতটা ছিল না ওই সময়টাতে, কিন্তু দারুণ লাগছিল। একটু কুয়াশা কুয়াশা টাইপ, কোল্ড, আর আপনার সাদা বরফের আস্তরণটা। কি খাচ্ছিস? আর ওখানে কি দিয়েছে খাবারে সেটা বল, কি দিয়েছে? রাইস উইথ চিকেন, আইসক্রিম, স্যালাড, এসব। ওয়ার সিচুয়েশনের জন্য প্রচুর টিকিট হয়তো বা ক্যান্সেল করে দিয়েছে লোকজন, তাই ফ্লাইটে তো বেশি লোক ছিল না। তো সবাই কি করেছে, 3-4টে সিট নিয়ে ঘুমিয়ে পড়েছে, মোটামুটি ট্রেনের মতো। আমরাও তাই করেছিলাম। 14 ঘন্টা ফ্লাইটে কাটানোর পর আবুধাবি পৌঁছে গেলাম, কিন্তু ল্যান্ডিংয়ের সময় যেটা আমরা রিলস দেখছিলাম বা বিভিন্ন জায়গাতে নিউজে দেখছিলাম যে ফাইটার ফ্লাইটগুলা এসকোর্ট করছে, সেম জিনিসটা আমাদের সাথেও হয়েছে। আমার কাছে ওইটার ভিডিওটা নেই, না হলে আপনাদেরকে দেখাতে পারতাম। সত্যি কিছুটা ভয় লাগছিল, কিন্তু অল টুগেদার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এবারে আমাদের। আবুধাবি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি আমরা, একজন নাচছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে লোকজন নেই, একদম সাইলেন্ট, খুব কম, মানে একদমই কম লোক। এগুলো গিজগিজ করে জেনারেলি লোকে, আজকে লোকই নেই, একদম ফাঁকা। আবুধাবি এয়ারপোর্টে আমাদের ওয়েটিং ছিল 2 ঘন্টা মতো দিল্লির ফ্লাইটের জন্য। এর মধ্যেই একবার চলে এসছে একটা SOS ইমার্জেন্সি অ্যালার্ট আমাদের সবার মোবাইলে, পাবলিক সেফটিতে লেখা ছিল মিসাইল ইন্টারসেপশন হয়েছে, ভিতর দিকে থাকুন, উইন্ডোর সামনে যাবেন না, এসব আর কি। সেইটা আমি স্ক্রিনে দেখাতে পারলাম না, কিন্তু একটু পরে আবার একটা নোটিফিকেশন পেয়েছি যে আমরা সেফ এবং আমরা বোর্ডিং এর দিকে যেতে পারি ফর দ্য সেকেন্ড ফ্লাইট।
ফাইনালি দিল্লির ফ্লাইটে উঠে পড়লাম আর ওখান থেকে বেরিয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত না ইউএই ক্রস করছে, একদম ইন্ডিয়াতে ঢুকছি, ততক্ষণ মন থেকে শান্তি পাচ্ছিলাম না। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ বসে বসে ফ্লাইটের মধ্যেই দেখলাম, আর জেতার পর গোটা ফ্লাইটে সবাই মিলে একসাথে হাততালি, অন্যরকম এক্সপিরিয়েন্স। আর খুশি খুশি সবাই আমরা তখন দিল্লিতে পৌঁছে গেলাম। সেই মুহূর্তে দিল্লিতে অনেক পরিমাণে বাজি ফুটছিল ইন্ডিয়া জেতার কারণে, আর সেইটা আমরা দেখলাম হচ্ছে ফ্লাইট থেকে। আর ল্যান্ডিং করার সময় এতটাই সুন্দর লাগছিল দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, স্ক্রিনে কতটা দেখতে পাবেন সেটাও জানি না, কিন্তু ওখানে উপর থেকে কি সুন্দরটাই না লাগছিল। আর যখন দেখছিলাম পুরো দিল্লি এত সুন্দর লাইটিং, তার উপরে ওই ফায়ার ক্র্যাকার ফুটছে, আর তার উপরে আমাদের ফ্লাইটটাকে ল্যান্ডিং করতে একটু টাইম লাগছিল, একটু উপরে ঘোরাচ্ছিল ফ্লাইটটাকে, খানিকক্ষণ টাইম দিচ্ছিল ল্যান্ডিং করার জন্য, জানি না কেন। কিন্তু ওই ঘোরানোর মধ্যে উপরে যখন ঘুরছিল সেই মুহূর্তে আমরা ওগুলো দেখছি, দারুণ এক্সপিরিয়েন্স, অনবদ্য, সারা জীবন মনে থাকবে ওটা। দিল্লি এয়ারপোর্টটা একটু সাজিয়েছিল হোলির জন্য, বিউটিফুল ক্রাফটিং আর অনেক কিছু দেখলাম, রঙের অসাধারণ দেখতে লাগছিল। চলো চলো চলো, ব্যাপক লাগলো জিনিসটা। রাত্রিবেলায় অল্প একটু খাওয়া দাওয়া করে ওইখানেই বসেছিলাম এয়ারপোর্টের ভিতরে। একজন তো ঘুমিয়ে পড়লো অলমোস্ট, কারণ আমাদের রাত্রি 11টায় পৌঁছেছি, আবার বাগডোগরার ফ্লাইট হচ্ছে ভোরবেলা 6টায়। তো 6 ঘন্টা ওয়েটিং ছিল দিল্লি এয়ারপোর্টে, প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমরা। আরে মুখটা দেখা, তুই সেজে গুজে হ্যাঁ রাস্তার মধ্যে শুয়ে আছিস এরকম ভাবে, কি করবে এয়ারপোর্টের মধ্যে, এখনো টাইম আছে, ঘুমিয়ে আছি। ফাইনালি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে উঠে পড়লাম, সেটা আবার টার্মিনাল 3তে এসে, কারণ আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট দিল্লিতে টার্মিনাল 1-এ ল্যান্ড করেছিল এতিহাদ, আর আমাদেরকে বাস করে আসতে হয়েছিল টার্মিনাল 3তে। সেখান থেকে বাগডোগরা যাওয়ার সময় দেখলাম আমাদের এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এত উপর থেকে পাহাড়ের গায়ে সূর্যোদয়ের প্রতিফলন প্রথমবার দেখলাম, অসাধারণ দেখতে লাগছিল। সেই করতে করতে পৌঁছে গেলাম। এরই সাথে ব্লগটাও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে পরের ব্লগে।